আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের কাছে একটা প্রশ্ন দিয়ে আলোচনা শুরু করি। এই মুহূর্তে ক্ষমতায় কে আছে? বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কোন দল অধিষ্ঠিত? আওয়ামী লীগ নাকি বিএনপি? বলতে পারবেন আপনারা? হয়তো প্রশ্নটা শুনে আপনাদের ভিতরে একটু খটকা লাগতে পারে যে এটা আবার কেমন ধরনের প্রশ্ন হলো। হ্যাঁ, আমি কিছু কার্যকারণের কারণে এই প্রশ্নটা আপনাদের কাছে করলাম। এই সময়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ নাকি বিএনপি, কে দেশ পরিচালনা করছে এটি আমরা ঠাওর করতে পারছি না। তবে আপাত দৃষ্টিতে অবয়বগতভাবে এবং রাষ্ট্রের বিভিন্ন বডিতে যে ব্যক্তিরা বসে আছে তারা আপাত দৃষ্টিতে বিএনপির মতো মনে হলেও মূলত দেশ চালাচ্ছে আওয়ামী লীগ। যারা সুপারিশ সমূহ বাস্তবায়ন করে, যারা আদেশ সমূহ বাস্তবায়ন করে, যারা কার্যপ্রণালীকে বাস্তবে রূপদান করে, এই সমস্ত ব্যক্তিরা সব ফ্যাসিবাদের দোসর। এবং নতুন করে তারা শপথ নিয়েছে এবং শেখ হাসিনাকে এই মর্মে তারা নিশ্চয়তা দিয়েছে যে নেত্রী, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আছি, আপনি আসুন, চট করে ঢুকে পড়ুন। যার কারণে শেখ হাসিনা এই কথাটি বলতে সাহস পেয়েছে যে আমি 1 বছরের ভিতরে বাংলাদেশে ফিরছি বলে। এই যে শেখ হাসিনার বক্তব্য। কিন্তু এই খবরটা আমি এই মুহূর্তে আনলাম এই কারণে, 2009 সাল থেকে 2024-এর 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে সাংবাদিক নামের যে প্রাণীগুলো সেখানে দায়িত্ব পালন করত বা সাংবাদিকতা করত, তাদের অনেকেই পালালেও অল্প কিছুদিন পালিয়ে থাকার পরে, ইউনূস সরকারের আমলে পালিয়ে থাকার পরে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে আর তারা ফিরে এসেছে। এবং শুধু ফিরে এসেই ক্ষান্ত হয় নাই, তারা ওই আগের রুদ্র মূর্তির চেয়েও ভয়ঙ্কর মূর্তি রূপে তারা ফিরে এসেছে। আপনারা ওই সময়ে কয়েকজন নারী সাংবাদিকের কথা বলতে পারেন, যেমন ফারজানা রূপা, মিথিলা ফারজানা, নবনীতা চৌধুরী, মাসুদা ভাট্টি, আর চ্যানেল আইয়ে ছিল সমা ইসলাম। আমার আজকের আলোচনার বিষয় মূলত এই সমা ইসলামকে নিয়ে। এই সমা ইসলাম চ্যানেল আইতে বিগত 17 বছর শেখ হাসিনার পক্ষে বয়ান উৎপাদনের জন্য তার কাপড় যতটুকু তোলা দরকার সে তার চেয়েও বেশি তুলেছে। সর্বশেষ 2024 সালের যে নির্বাচন, আমির যে নির্বাচন, এই নির্বাচনের আগে সমার একটা চরিত্র আপনাদের মনে আছে কিনা, ব্রিগেডিয়ার সাখাওয়াতকে ডেকে এনেছিলেন, ইনিয়ে বিনিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করে এই নির্বাচনে কেন বিএনপির যাওয়া উচিত, শেখ হাসিনা ছাড়া কোনো বিকল্প নাই ইত্যাদি বলার পরে সাখাওয়াতকে বলছে, স্যার আপনি কি ভোট দিতে যাবেন? ব্রিগেডিয়ার সাখাওয়াত তখন বলছে, ভোট দেয়া সেটা তো পরের ব্যাপার, দেখি সময় সুযোগ হলে। কেন স্যার যাবেন না? কেন স্যার যাবেন না? ভোট তো দেওয়া উচিত, আপনারা যদি ভোট না দেন তাহলে শেখ হাসিনার বড় ক্ষতি হয়ে যাবে, শেখ হাসিনার ক্ষতি হয়ে গেলে বাংলাদেশের ক্ষতি হয়ে যাবে। তার মানে শেখ হাসিনা মানেই বাংলাদেশ, এটা তারা বোঝাতো। আর নির্বাচনের দিন এই সময় ইসলাম ক্যামেরা এবং মাইক্রোফোন হাতে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে, ট্রাক চালকদের, ভ্যান চালকদের তারা জিজ্ঞেস করেছে নির্বাচন কেমন হচ্ছে? খুব ভালো, খুব ভালো, প্রচন্ড প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, এই ধরনের কাজ করেছে। শুধু এখানেই শেষ নয়, ওইটা তো গেল তার ওই অ্যাক্টিভিটি। আর তার টকশোতে, সে মেট্রো সেম নামে যে টকশোটা করতো, এই টকশোতে বিএনপি নেতাকর্মীদের, জামাতকে তো কোনোদিন ডাকেই নাই, বিএনপি নেতাকর্মীদের ডেকে এনে সেখানে রীতিমতো তাদেরকে লাইতেছে, পাড়াইছে, এমনকি তাদের লাস্টে ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আর এই সমার হাতে ঘাড় ধাক্কা খেয়েছে বর্তমান সেতুমন্ত্রী রবিউল ইসলাম রবি, আমাদের ওই যে মুতকাণ্ডের শামসুজ্জামান দুদুভাই, তারপরে এই যে এখন ইদানিং এখন এই যে নতুন করে জুলাই গাদ্দার হিসেবে আত্মপ্রকাশ করেছে নীলুফার মনি। এরকম বিএনপির অসংখ্য নেতাকর্মীকে এই সমা ঘাড়ে ধাক্কা দিয়ে অপমান অপদস্থ করে তার চ্যানেল থেকে বিদায় করে দিয়েছে। সে যে প্রশ্ন করেছে ওই প্রশ্নগুলোর জবাব মার ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ওটা জবাব দেওয়া যায় না। কিন্তু যারা টকশোতে যায় তারা তো কি করার আছে, কিছু তো করার নেই, গেছে, অসংখ্য লোক দেখছে, দেখতে গিয়েই তারা তখন ওই লাস্টে নিজেদের অপারগতা স্বীকার করে সেখান থেকে ওয়াকআউট করতে বাধ্য হয়েছে। কিন্তু এরই এক পর্যায়ে মাসুদা ভাট্টির সাথে
একটু মেজাজ গরম করে ফেলেছিলেন মইনুল হোসেন, ব্যারিস্টার মইনুল হোসেন। আপনারা জানেন লোকটাকে, প্রবীণ মানুষ, তাকে অপমান অপদস্থ করে তার বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে তাকে জেলখানায় বন্দি করে রাখা হলো এই মাসুদা ভাট্টি মার্কা এক নারীর কথা মতো। পরে এই মইনুল হোসেন তিনি অপমান সহ্য করতে না পেরে স্ট্রোক করে মারা গিয়েছিলেন। পিয়াস করিমের মতো লোককে স্ট্রোক করে মরতে বাধ্য করা হয়েছে। এগুলো আপনারা ভুলে গেছেন, এগুলো স্মরণে রাখা দরকার। যে কথাটি বলার জন্য এতগুলো কথা বললাম, সেই সময় ইসলাম আবার ফিরে এসেছে চ্যানেল আইতে। নবনীতা চৌধুরী সে আর চ্যানেলে আসছে না ৭১-এ, সে এখন তার নিজস্ব ইউটিউব চ্যানেলে সে তার বয়ান উৎপাদন করছে। কয়েকদিন আগেও সে একটা বয়ান দিয়েছে। এই যে দীনেশ ত্রিবেদী যিনি আসলেন বাংলাদেশের ভারতীয় হাই কমিশনার হয়ে, তাকে তিনি বলছেন যে সরকার কি পারবে এখন দীনেশ ত্রিবেদীকে যে কোনো মুহূর্তে তলব করতে? এটি কিন্তু সরকার পারবে না, কারণ দীনেশ ত্রিবেদী তিনি কিন্তু একজন মন্ত্রীর সমমর্যাদা নিয়ে বাংলাদেশে এসেছেন। এরা ভারতের কাছে তার পিছন সাইডটা এমন ভাবে বর্গা দিয়েছে, ওই সাইডটার যা খুশি তাই হয়ে যাক, ওদিকে ওর তাকানোর নাই। ওই সাইডটা মারছে আর বলছে এটা বল, ও সেটাই বলে। আচ্ছা রে ভাই, এই বাংলাদেশের প্রধানমন্ত্রী বা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে যদি বাংলাদেশে এসে কোনো হোটেলে হোটেল বয়ের কাজ নেয়, তো যতক্ষণ সে হোটেল বয়ের কাজ করবে ততক্ষণ সে হোটেল বয়, তার পরিচয় সে জাস্ট ওয়েটার, নট আদার। তো দীনেশ ত্রিবেদী সে মন্ত্রী হোক, প্রতিমন্ত্রী হোক, নরেন্দ্র মোদীর ভাই হোক, আর আব্বা হোক আর শ্বশুর হোক, ও বাংলাদেশে এসেছে হাই কমিশনার হয়ে। ও এখানে ট্রিট হবে হাই কমিশনার হিসেবে। নবনীতা চৌধুরী যুক্তি দেখাচ্ছে যে সে মন্ত্রীর সমমর্যাদার অধিকারী, তাকে কিন্তু যখন তখন তলব করা যাবে না। এই হচ্ছে এই আওয়ামী ভারতীয় দালালদের চরিত্র এবং চিন্তা চেতনার দৌড়, জ্ঞানের বহর। যাই হোক, ফিরে আসছি আবার সময় ইসলামের কথায়। এই সময় ইসলাম চ্যানেল আইতে আবার ফিরে এসেছে এবং নব উদ্যমে সে এমন কিছু প্রশ্ন সে আবার বিএনপির নেতা নেত্রীদের ডাকতে শুরু করেছে। এর আগে গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, সে কিন্তু এই চ্যানেল আইতে এই মেট্রো সেমে আবার ফেরার আগে গত 15 জুন একটা বিশেষ ফ্লাইটে কলকাতায় গিয়েছিল। সেখানে গিয়ে আওয়ামী লীগের যে পলাতক নেতাকর্মীরা ওই কলকাতায় আছে তাদের সাথে বৈঠক করেছে, একাধিক বৈঠক, যোগাযোগ করেছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সাথে যোগাযোগ করেছে, করে ওই একই ফ্লাইটে আবার 20 তারিখে ফিরে এসেছে। ওই যে বিমানে গিয়েছিল ওই বিমানেই 20 জুন ফিরে এসেছে। ফিরে আসার পরেই সে চ্যানেল আইতে এসে একের পর এক বিএনপির বিভিন্ন নেতাকর্মীদেরকে ডেকে এনে আবার তার সেই পূর্বের চেহারা সে খুলে দিয়েছে। এরই ভিতরে গতকাল ডেকে এনেছিল নীলুফার চৌধুরী মনিকে। সে ওই সময় ইসলামের বিভিন্ন ইনিয়ে বিনিয়ে প্রশ্নের জবাব সঠিকভাবে সে দিতে পারে নাই। অর্থাৎ সময় তাকে এমন একটা জালের ভিতরে নিক্ষেপ করেছে, ওই জালের ভিতরে নিক্ষিপ্ত হয়ে সে জুলাই সম্পর্কে এবার বলছে যে জুলাই এটা অন্য কোনো পরিকল্পনা ছিল, এখানে কেউ কারো চিন্ত না, কে মরছে, পাশ থেকে একজন পড়ে গেছে, আসলে সে পড়ে নাই, সে মারা গেছে। আচ্ছা, এবার কে তাকে মারলো, এই গুলিটা কি সামনে থেকে আসলো নাকি পিছন থেকে আসলো? ধৃষ্টতা চিন্তা করেন, মহিলার ধৃষ্টতা চিন্তা করতে পেরেছেন? সে কি বোঝাতে চেয়েছে যে গুলিটা কি সামনে থেকে আসলো নাকি পিছন থেকে আসলো? পিছন থেকে আসলো মানে এই আন্দোলনের ভিতরে যারা ছিল, আন্দোলন করেছে, তারাই মেরে ফেলেছে। পুরা শেখ হাসিনার বয়ান, শেখ হাসিনা যা বলতে চেয়েছে, আওয়ামী লীগ যা বলতে চেয়েছে, পুরা এই নীলুফার মনিদিকে দিয়ে এখন তাই বলাচ্ছে। যখন তাকে বলা হলো যে ওই সময় তো স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে, তো স্নাইপার তো পুলিশের কাছে ছিল, বলে না, নো 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 নো, পুলিশের কাছে স্নাইপার ছিল না, বাংলাদেশে স্নাইপার নাই। 2023 সালে 30টি স্নাইপার কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল এবং বেশ কয়েক জায়গায় থেকে এই স্নাইপার সংগ্রহ করা হয়েছে। আর নীলুফার মনি সোমার কাছে বললেন, ওইখানে উপস্থিত হয়েছে, না ওই সময় তো বাংলাদেশে কোনো স্নাইপার ছিল না, পুলিশের কাছে স্নাইপার ছিল না। যাই হোক, তার এই জবাব ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি দিয়েছেন। তিনি তার এক ফেসবুক পোস্টে নীলুফার মনির এই বক্তব্যকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে।
তিনি যদিও একটু নীলিফার মণিকে তেল মেরেছেন যে আপনি জুলাই বিপ্লবে আপনি ভূমিকা রেখেছেন, কেউ ভূমিকা রাখা মানুষ এই ধরনের গাদ্দারি জুলাই বিপ্লবের সাথে করতে পারে না। সে আসলে গুপ্তচর, পুরা গুপ্তচর। বিএনপিকে সে বিপদের মুখে ঠেলে দিচ্ছে এই সোমার সাথে হাত করে, এবং সোমা ওইখান থেকে ওই ডক্ট্রিনটা নিয়ে এসেছে। এই যে শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছে না 5 দিন ধরে, আর রয়ের সাথে, র এবং শেখ হাসিনা এবং পলাতক বাহিনী এই সোমাকে বলে দিয়েছে তুমি বাংলাদেশে গিয়ে অমুক অমুককে ধরো, অমুক অমুককে তোমার টক শোতে আনো, এনে তাদেরকে বিরাট অঙ্কের টাকা দিবা। সোমা তাই করছে। সোমার প্রথম টার্গেট এই নীলুফার মণি, তারপরে দেখলাম ওই যে আফদাল হোসেন, তারপরে দেখলাম শমশের মবিন চৌধুরী, এই সমস্ত লোকদেরকে সে আনা শুরু করেছে। তার মানে আমরা বোধ করতে পারি এই সোমার টক শোতে যারা যাবে তারাই ওই ভারতের টাকা, ওইখান থেকে সমাজে টাকা এনেছে 5 দিনে, সেই টাকার একটা ভাগ নেয়ার জন্য সোমার টক শোতে যাচ্ছে, তাছাড়া অন্য কিছু হবার কথা নয়। যাই হোক, ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে আমরা স্যালুট জানাই। তার সাথে অনেক দ্বিমত থাকতে পারে, হাজারো মতের অমিল থাকতে পারে, কিন্তু এই রাকিবের দ্বারা জুলাই যে কখনো বেহাত হবে না, জুলাই যে ভুলুণ্ঠিত হবে না, সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। এই জন্য রাকিবকে আমরা স্যালুট জানাই। আর নীলুফার মণিকে এরকম দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আরেকবার স্যালুট জানাই। এরপরে তৃতীয় স্যালুট জানাবো এই নীলুফার মণিদের মতো গাদ্দারদের বিএনপি থেকে লাথি মেরে বের করে সমার সাথে তাকে সংযুক্ত করে দিতে পারলে আমরা আরো বেশি খুশি হব। প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।